রাত বাড়ছে। সিনথিয়ার বাবা মা মুগ্ধ, সাথে জিসান থানায় বসে আছে। রিজভি শিকদারকে ডেকে আনা হয়েছে কল করে। সিনথিয়াকে খুঁজে না পাওয়ায় একটা মিসিং ডায়েরি হয়েছে আগেই। তবে এইবার তার বাবা মা এসেছেন আসল কথা বলতে। সে কথা পুলিশের কিছু অফিসার জানেন, তবে তারা কখনোই স্বীকার করবেন না। কথোপকথনের এক পর্যায়ে সিনথিয়ার বাবা মুগ্ধর সাথে সিনথিয়ার কনভারসেশন দেখান। সেখানে সিনথিয়া ইবনা এসপির কথা লিখে থাকলেও পুলিশ সেই বিষয়ে মোটেও মাথায় নেয় না। তাদের কাজ লজিক্যালি বিষয়টা ইগনোর করা। রিজভি শিকদার বলেন, এই কনভারসেশনে প্রুভ হয় না সেদিন মিস সিনথিয়া এসপির সাথে ছিলেন। সিনথিয়ার বাবা বললেন, মেয়েটা গত কয়েকদিন ধরে এসপিকে হেল্প করছিল, আর আপনারা কথাটা মাথায় নিচ্ছেন না? দেখুন, যদি এমন কিছু হতো স্যার আমাদেরকে ইনফর্ম করতেন। বিষয়টি জানানো হয়েছিল। তিনি মিস সিনথিয়া ইবনার সাথে ছিলেন না। ঠিক তখনই জিসান পেন ড্রাইভটা এগিয়ে দেয়, তারপর বলে, অনেক কষ্টে এই ফুটেজগুলো কালেক্ট করতে পেরেছি, কষ্ট করে চেক করে নিবেন। গত কয়েকদিন রাতে সিনথিয়া আর এসপি একসাথে দেখা গিয়েছে। আপনারা চাইলেই সত্য চাপা রাখতে পারেন না। এরপর প্রয়োজনে প্রেস মিডিয়া ডাকবো আমরা। রিজভি শিকদার পুরো বিষয়টা দেখে। প্রুভ এখন পুরোটাই বিপরীতে। ঘটনা এখন বেকতিক। রিজভি শিকদার পুরো বিষয় প্রভাত রঞ্জন সরকারকে ইনফর্ম করেন। ফুটেজও পাঠিয়ে দেন। তিনি সবটা দেখেন। আগের রাতের কিছু ফুটেজ সহ কিডন্যাপের রাতের জাবির, ইরফাদ, সিনথিয়া ইবনা ও তনয় একই সাথে ফুটেজ কালেক্ট করা হয়েছে। এইসব তথ্য এই ছেলে এত দ্রুত কি করে কালেক্ট করলো? প্রশ্ন থেকেই যায়। তবে এখন এসব ভাববার সময় নয়। তিনি উপর মহলে আলোচনা করেন, তারপর কল ব্যাক করে রিজভি শিকদারকে বলেন, সকাল পর্যন্ত সময় নিন, দেন আই উইল ম্যানেজ। রাতের আধারে এসপির সাথে কুমারী মেয়ের চলাফেরা, আবার তার সাথে থাকাকালীন মেয়েটার নিখোঁজ, বিষয়টি জানাজানি হলে অবস্থা বেগতিক রূপ নিবে। এর চেয়ে আইজিপির নির্দেশে প্রেস মিডিয়া ডাকা হোক এবং তাদেরকে জানানো হোক কেসের সুবিধার্থে মেয়েটির হেল্প নেওয়ার সময় মেয়েটিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ফোর্স তাকে উদ্ধারের কাজে সেই রাত থেকে নিয়োজিত। খুব তাড়াতাড়ি তাকে রেস্কিউ করার আশ্বাস। এতে করে মানুষ ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে সিনথিয়া ইবনার পরিবার। ধূসর রঙের উদম উন্মুক্ত আকাশটা তার শূন্য সুবিশাল বুকে এক পাশে রূপালী চাঁদকে পেঁজা-কোলা তুলোর মতো করে মেঘের কোমল নরম চাদরে ঢেকে ঘুম পাড়াচ্ছে। রূপালী চাঁদ দুষ্টু বাচ্চার মতো মেঘের চাদরের আড়াল থেকে উকি দিচ্ছে। ধূসর আকাশের এক পাশে চাঁদের রূপালী আলোতে কালো মেঘের গা থেকে শুভ্র রঙা ঝলমলিয়ে উঠছে। বইছে মৃদু মন্দ বাতাস। কখনো কখনো সেই কোমল বাতাস রূপ বদলে শা শা শব্দ তুলছে। রূপালী চাঁদের আলো পড়েছে উত্তল সমুদ্রের ছোট বড় ঢেউয়ে। উত্তাল ঢেউ উপেক্ষা করে জাহাজ চলেছে আপন গতিতে। জাহাজের একটি ছোট্ট আকারের কেবিনে বন্দি হচ্ছে সিনথিয়া। ছোট্ট বেডে সাদা বিছানা পাতা, পাশে একটা ছোট্ট সোফা, পাশের দেওয়ালে ছোট একটা জানালা, তাতেও পর্দা টানানো। সিনথিয়া বিছানায় নিস্তেজ শরীর নিয়ে পড়ে আছে। দীর্ঘ সময় ধরে পেটে দানা পানি ব্যতীত কিছুই আর পড়েনি। জোর করেও তাকে খাওয়ানো যায়নি। তার পায়ের মাপে একটা গোলাকার বেড়ি পরানো হয়েছে। রাফসান যে তাকে বিশ্বাসে পাচ্ছে না, এটাই তার প্রমাণ। তাই বন্ধ রুমেও তাকে বড় শিকলে বেঁধে রাখা হয়েছে। এখন শিকল সামনের রুমটিতে কিছুর সাথে লাগানো, সাথে সিনথিয়া নির্দিষ্ট জায়গা জুড়ে চলাফেরা করতে পারে এবং প্রয়োজনে শেকল টেনে ভাইকে নক দিতে পারে। রুমের বাইরে কি চলছে কিছুই জানা নেই। ইরফাদ কোথায়, কেমন আছে, কি করছে, সবটাই অজানা। মনে আরেকটা প্রশ্ন দানা বেঁধেছে, শুধু প্রতিশোধ আর বাবাকে খুঁজে পাওয়াই কি রাফসানের উদ্দেশ্য? এত ক্ষোভ, এত রাগ ইরফাদের উপরেই বা কেন? রাফসান বলেছেন ইরফাদের কোনো ক্ষতি সে করবে না, কিন্তু তাকে কি বিশ্বাস করা যায়? প্রতিশোধের নেশায় উন্মাদ রাফসান, যেন সব কিছু তার কাছে তুচ্ছ। এমনকি নিজের জীবনের মূল্যও নেই, নেই তার মূল্যও। যেন পুরোটাই সাইকো। সিনথিয়া নিজেও রাফসানের ব্ল্যাকমেলের শিকার। একদিকে আদরের ছোট ভাই মুগ্ধ, বাবা মাকে রক্ষা করা যখন তার ওপর, চাইলেও সে এই ফাঁদ থেকে বের হতে পারছে না যদিও ইরফাদকে ধরার জন্য অ্যাকচুয়াল সাহায্য সে করেনি,
তার হাতে তো কোনো উপায় ছিল না। এখন থেকে আর পালালে ওইদিকে মুগ্ধকে কিডন্যাপ করা হবে প্রাণভোমরা বন্দি রেখে। রাফসান তাকে অদৃশ্য শেকলে আগেই বেঁধে ফেলেছে, তাই এই লোহার শেকলে বাঁধার কোনো মানেই হয় না। এই মুহূর্তে তাকে জাহাজ থেকে নামিয়ে দিলেও সে যাবে না, কারণ আরেকজনের ভালোবাসার মানুষ এখনো যে এখানেই বন্দি। জীবনটা গল্পের মতো হয়ে গেছে, আর প্রশ্নগুলোও। জীবনের এই কঠিন মুহূর্তে অদৃশ্য কেউ যেন তাকে প্রশ্ন করছে। ধরো তিনজন ভালোবাসার মানুষ উত্তাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আর তোমার কাছে আছে একটা বোট যেখানে যে কোনো দুইজনকে তুমি বাঁচাতে পারবে, ইরফাদ, মুগ্ধ আর রাফসান। তুমি কোন দুজনকে বাঁচাবে? এখন সিনথিয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে, কাকে রেখে কাকে সে বাঁচাবে, মুগ্ধ, রাফসান নাকি ইরফাদ? এই কঠিন প্রশ্নের সম্মুখীন সিনথিয়া। ভালোবাসার মানুষ তো তিনজনই, তাই মুগ্ধ আর রাফসানকেই সে বোটে একসাথে এক জায়গায় দিয়েছে, আর উত্তাল সমুদ্র নিজেই লাফিয়ে পড়ছে ইরফাদের সাথে। বাকিটা পথ ইরফাদের হাত ধরে সে সাঁতরে পার হতে চাচ্ছে। অজানা গন্তব্যে শুধুই ধোঁয়াশা, জানা নেই এই পথ আদৌ সাঁতরে পার হতে পারবে কিনা। আরেকটা কেবিনে বন্দি করে রাখা হয়েছে ইরফাদ আর জাবিরকে, বাকিরা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাফি বসে আছে সিনথিয়ার কেবিনের সামনের কেবিনে, সিনথিয়ার প্রয়োজনে অপ্রয়োজনে ডাকে সাড়া দিতে। সে সিনথিয়াকে জাহাজে তোলা অবধি রাফসানকে সহযোগিতা করে গেছে। রাফসান পাইচারি করছে এই দিক থেকে ওই দিক, একদল লোক দূরবীন দিয়ে চোখ রেখেই চলেছে। এসপিকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, সে ধূর্ত চালাক। কখন রাঘব বোয়ালের মতো জাল ছিঁড়ে বেরিয়ে যাবে টের পাওয়া মুশকিল, তাই গন্তব্যে পৌঁছানো অবধি সবাইকে সতর্ক থাকতে হবেই। জাবির আর ইরফাদ বসে আছে, দুটো বালিশে পিঠ ঠেকিয়ে পায়ের ওপরে পা তুলে বসে আছে ইরফাদ। জাবির বসে আছে সোফায়, পরনের লুঙ্গি কোমরের কাছে গিট পাকিয়ে তুলে রেখেছে, বাকি অংশ হাঁটু ছুঁয়েছে। হাত সোফার হাতলের ওপরে রেখে কপালে ঠ্যাস দিয়ে আছে সে। কথোপকথনের এক পর্যায়ে বলল, স্যার, এত রিস্ক নেওয়া কি প্রয়োজন ছিল? আপনি তো জানতেন আপনাকে চাই রাফসান, ওদের প্ল্যানই তো ছিল এইটা। তো কি করতাম স্যার? ফিরে যাওয়া উচিত ছিল। আমরা ডিপার্টমেন্টকে জানাতাম, বলতাম ট্রাই করছি, তবুও মেয়েটিকে রেস্কিউ করতে পারিনি। দেন দেন ডিপার্টমেন্ট যা ডিসিশন নিত তাই হতো। আর মেয়েটি? স্যার, মেয়েটিকে রেস্কিউ করার জন্য সকল ডিপার্টমেন্ট আলোচনা করত, কোনো না কোনো রাস্তা ঠিকই বের হতো। এভাবে একা একা যাওয়া আপনার জন্য রিস্কি স্যার। আমার তো জানিও না কেন আর কি কারণে ওরা আপনাকে চায়, আর কোথায় নিয়ে যাচ্ছে তাও কিন্তু আমাদের জানা নেই। রাফসান জাল শক্তপোক্তভাবেই বিছিয়েছে, বুঝেছ? আমি ধরা না দিলে হিতে বিপরীত হতো। আই এম শিওর সিনথিয়ার বাসার আশেপাশে কেউ রাফসানের সাথে আছে। সিনথিয়া ইবনা আমাদেরকে হেল্প করতে গিয়ে কিডন্যাপ হয়েছে, আর পুলিশ এখনো বসে আছে নিশ্চিন্তে। এইটুকু প্রুফ করতে পারলেই পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে, আঙ্গুল উঠবে এই আইন ব্যবস্থার ওপরে। স্যার, আপনার লাইফ তো রিস্কে। ডোন্ট প্যানিক, লাইফ ইজ নট অফ দ্য বেড অফ রোজ। স্ট্রাগল করে টিকে থাকাটাই আসলে লাইফ, বাকি ডিসিশন উপরওয়ালার। তিনি চাইলে বেঁচে থাকবো, না চাইলে কেউ বেঁধে রাখতে পারবে না। রাত বাড়ছে, মধ্যরাতে জাতীয় দলের ক্রিকেট খেলা। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে পছন্দ করে শিশির। দেশের ক্রিকেট খেলার প্রতি দুর্বলতা দেশের প্রত্যেক মানুষেরই। নিজের দেশের খেলা একটা আবেগ, একটা অন্যরকম ভালোবাসার নাম ক্রিকেট। বন্ধুরা সবাই মিলে খেলা দেখবে বলে এখনো বন্ধ করেনি দোকান। দোকানের এক শাটার বন্ধ করে দোকানে বসে আছে তারা বন্ধুরা মিলে। আর 2 মিনিট পরেই খেলা। অডিটোরিয়ামের মানুষের ঢল, যেন একটা চেয়ারও খালি নেই। এইবারে বাংলাদেশ ক্রিকেট টিম শক্তিশালী, খুব ভালো অবস্থা। আশা করা যায় বিশ্বকাপ জেতার। প্রথমে ব্যাটিংয়ের জন্য নামে নিশান। শিশিরের বন্ধু রিফাত বলে, 1 ওভারে কি 12 রান হবে? শিশির বলে, প্রথম ওভার তো বলা যায় না, তবে খেলা তো ভালো। আরে শালা, শিওরলি বল, ফার্স্ট ওভারে তেমন রান হয় না। হয়তো হবে না, শিওর নট শিওর, ব্যাট লজিক্যালি বল। ওকে, তোর কথাই রাখলাম। কেন রে? নতুন অ্যাপস লঞ্চ হয়েছে, সবচেয়ে সহজ পদ্ধতিতে বাজিতে জেতা যাবে। মানে কি? আরে বেটা, অল ওভার বাংলাদেশে
এই মাসে 3-4টা কনসার্ট হয়েছে, ওখানে লাইভ প্রমোশন হয়েছে এই অ্যাপসগুলোর। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর অনেক শিল্পীরা প্রমোট করেছে, অনেক বিশ্বস্ত অ্যাপস। আমি তো গত 2 সপ্তাহে এত জিতেছি যে আর 1.5 কিনে ফেলেছি। আরে লাইভ কনসার্ট বা জিরো প্রমোশন হইলেই তো, আর পুলিশে কিছু করলো না তোর? আরে পৃথিবীর টাকার পাগল, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী সাথে থাকলে কে কি করবে? ফোনের স্ক্রিনে খেলা চলছে। রিফাত খেলার 1 ওভারে বাজি ঠেকেছে 25,000 টাকা। আজকের খেলার কয়েকবার বাজি জিতলেই আইফোন কালকেই চলে আসবে। শিশিরের কথা মতো বাজি ধরে 1 ওভারে 10 রান হয়, জিতে যায় রিফাত। মুখে রাজ্যজয়ী হাসি। আর একটু আইফোন হাতের নাগালে। রিফাত উচ্ছ্বাস নিয়ে বলে, আরে শালা, আমি তো দেখছি বড়লোক হয়ে যাব রে। যা বলছিস তাই হয়েছে। তুই এত ভালো বুঝিস, অ্যাপসটা নে, 2 দিনে বড়লোক হয়ে যাবি। আরে না, এত লোভ ভালো না। আরে যেই ভালো ক্রিকেট বুঝিস, একবার ট্রাই কর। কিছু টাকা হলে পরে আবার করিস না, সমস্যা কি? না রে, এমনি ভালো আছি রে। আরে চালাস তো পুরনো আমলের বাইক, একটা R15 রয়্যাল এনফিল্ড, আর একটু টাকা হলেই খেলবি না, প্রবলেম কি? রাত ভারী হচ্ছে। পাঠানো খাবার প্লেটেই পড়ে আছে। প্লেটের মধ্যে ক্ষুধারা জ্বালা ধরা দিচ্ছে সিনথিয়ার, আর মনের মধ্যে বিষণ্ণতা পেটের জ্বালা চাপা দিচ্ছে। মাথার মধ্যে এক চিন্তা ঘুরপাক খাচ্ছে বারবার। ইরফাতকে কি কিছু খেতে দিয়েছে রাফসান? সিনথিয়া উঠে দাঁড়ায়, শেকল ধরে টানে। একটু পরে দরজা খুলে ভেতরে আসে রাফি। তারপর বলে, কোনো প্রবলেম? ভাইয়া কোথায়? আছে। আছে তো আমিও জানি, কোথায় জানতে চেয়েছি? কেন? সিনথিয়া বিরক্ত হয়, দাঁতে দাঁত চেপে বলে, এত প্রশ্ন কেন? দরকার আছে ডেকে দিন। আমার সাথে এত জেদ করে কেন দেখাচ্ছ? আপনি ডেকে দিবেন? আগে বলো। কি বলবো? তুমি আগের মতো কোনো কথা বলছো না কেন? জীবনে কি আর আগের জায়গায় আছে? জীবনে একটু ভুলের জন্য পুরো আমিকে তুমি অগ্রাহ্য করছো? আমার কি করা উচিত? আমি তো বলেছি সিনথিয়া, আমি ভুল করেছি, আমি নিরুপায় ছিলাম। কিছু ভুল শোধরানো যায় না। এই মুহূর্তে আমারও কিছু করার নেই। তোমার জন্যে আমি কি না করলাম। তোমার ভাইয়ের কথায় উঠলাম বসলাম, আর তুমি? তাতে কি আমার মঙ্গল হয়েছে? নাকি শান্তিতে থেকেছি? আপনার জন্য জেল খেটেছি আমি। আমার জন্য না সিনথিয়া, তুমি তোমার ভাইয়ের জন্য জেল খেটেছ। আমাকে দোষারোপ করো না। আর আমি চাইলেও এই জাল ছিঁড়ে বের হতে পারতাম না। সিনথিয়ার মুখটা কালো হয়ে আসে। সত্যি কি তাহলে রাফির কোনো দোষ নেই? রাফির জন্য জেল খাটেনি? রাফির জন্য এত কষ্ট পোহাতে হয়নি? সবটা যদি রাফসানি করে থাকে, তাহলে রাফির দোষ কোথায়? একটা মানুষের অনুপস্থিতিতে অন্যকে মনে জায়গা দেওয়া অন্যায় হয়ে গেল কি? মনটা বিষণ্ণ হয়ে আসে। তারপরে মনে হয়, আচ্ছা, ভালোবাসলে কি কেউ কাউকে কষ্ট দিতে পারে? একজন মানুষকে শুধু নিজের করে পাওয়া কি ভালোবাসা? একজনকে পেতে সকল অন্যায় করাকে কি ভালোবাসা বলে? প্রতিদিন প্রতি স্পেশাল মুহূর্তে ফুল নিবেদন করে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসা এত ভালোবাসা তো ভালোবাসার মানুষকে ভালো রাখা, খুশি রাখা, শান্তিতে রাখা বলে। ভালোবেসে অসুস্থ লাইফ লিড করা, প্রতি মুহূর্তে অশান্তিতে রাখা, কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, জ্বালানো পোড়ানো কখনো ভালোবাসা হতে পারে না। যে ভালোবাসে সে কখনো আঘাত করতেই পারে না। সেই সূত্রে রাফি তাকে কখনো ভালোবাসেনি। এটা তো কেবলই নিজের করে পাওয়ার ইচ্ছা। সিনথিয়া আবেগ ঘন চিন্তা ঝেড়ে ফেলে তারপর বলে, ভালোবাসলে কেউ কাউকে পোড়াতে পারে রাফি? আমি নিরুপায় ছিলাম সিনথিয়া। বিয়ে না করলে আমার লাইফটা শেষ হয়ে যেত, মান সম্মান শেষ হতো, জেল হতো। বিচ্ছেদ তো হতো না। বিচ্ছেদের কষ্ট বোঝো? নিজের চোখের সামনে নিজের মানুষটাকে অন্য কাউকে স্পর্শ করলে কতটা যন্ত্রণা হয় জানো? ভালোবাসনি কোনোদিন? ভালোবাসলে এমন পারতে না। আমার উপায় ছিল না। বললাম তো ভুল হয়েছে। ভালোবাসি বলেই তোমার ভাই যা বলেছে তাই করেছি। ভুল? ওইটা ভালোবাসা না। আমাকে শুধু পাওয়ার ইচ্ছে, জেদ অথবা আকাঙ্ক্ষা। ভালোবাসার মানেই তো তুমি জানো না। তুমি তো জানো আমাকে ভালোবাসেছো, তাহলে এখন কি প্রবলেম? এখন কেন অন্য কাউকে মনে জায়গা দিতে চাচ্ছ?
ভালোবাসার সংজ্ঞা আর ভালোবাসার যে বর্ণনা দিলে, তাতে তুমিও তো আমাকে ভালোবাসোনি। কখনো কখনো ভুল মানুষকে ভালোবাসার বিনিময়ে পাওয়া যন্ত্রণা আসমান ছুঁয়ে যায়। জানো তো, কষ্ট পাওয়ারও একটা লিমিট থাকে। ওইটা যখন ক্রস হয়ে যায়, পড়তে পড়তে মানুষ তখন বাঁচার রাস্তা খোঁজে। তখন যদি কোনো সঠিক মানুষ তার ছায়া তলে হৃদয় ভাঙা মানুষকে আগলে রাখে, যখন কোনো ভাঙা হৃদয়ের মানুষ শেল্টার পায়, জীবনে যে শান্তি তুমি এক মুহূর্তের জন্য পাওনি, সেই শান্তি যদি সঠিক মানুষের উপস্থিতিতে পাও, ভুল মানুষকে তুমিও ভুলে যাবে। তাই আমিও ভুলে গেছি আমি ভুল মানুষ। যে মানুষ নিজে বাঁচতে অন্যকে বিয়ে করে বিচ্ছেদে টানে, সে সত্যি কি সঠিক মানুষ? পরের চ্যাপ্টার না হয় নাই টানলাম। আমি কি তোমাকে কখনো ভালোবাসিনি? আগে ভালোবাসা কি জানো? তারপর এই প্রশ্নের উত্তর জানাতে এসো আমাকে। সিনথিয়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। অন্যজনের বর তুমি, ভুলে যেও না। গেট লস্ট। সিনথিয়া, বলেই দু পা বাড়ায় রাফি। সিনথিয়া পিছিয়ে যায়, ঝাঁঝালো গলায় বলে, স্টপ। থেমে যাও রাফি। চোখ পাকায় সিনথিয়া। তারপর বলে, ভাইয়া কোথায়? ভাইয়াকে ডাকো। রাফি ওখানেই দাঁড়ায়। তারপর বলে, ভাইয়ার কাজ আছে, ওপরে গিয়েছে। সিনথিয়ার মাথায় দূর থেকে এক ঝাপটা বাতাস যেন বাড়ি খায়, মনের মধ্যে দুলে ওঠে। আসার পথে সে দেখে এসেছে কেবিনগুলো পাশাপাশি, মাঝখানে সরু রাস্তা, পায়ের শিকল লম্বা। চাইলেই এই সুযোগ কাজে লাগানো যেতে পারে। ইরফাতকে এক পলক দেখার ইচ্ছায় ভেতরটা মরুভূমির মতো ধু ধু করছে। কথা শোনার তৃষ্ণায় অন্তরাত্মা শুকিয়ে আছে। কত কষ্ট করে মানুষটা তাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছে। সিনথিয়া বাস্তবে ফেরে। তারপর মাথায় বুদ্ধি আটে। ধীর গলায় রাফিকে বলে, ভাইয়াকে ডেকে পাঠান প্লিজ। ভাইয়া এখন নিচে আসবে না, কাজ আছে। তাহলে তুমি চলে যাও, খাবার খেয়ে নাও। যাও তুমি। আমি এখানে বসে থাকি, তুমি যাও। দেন চলে যাব, কথা দিচ্ছি। সিনথিয়া পিছিয়ে যায়। সাইড টেবিলের ওপরে রাখা ফুলদানি হাত বাজিয়ে তুলে নেয়। বুকের মধ্যে ঘন্টা বাজছে। এখন যেটা চাচ্ছে তা অন্যায়, তবে এছাড়া কোনো উপায়ও নেই। সিনথিয়া ধীর পায়ে এগিয়ে আসে, মুখোমুখি হয় রাফির। ডান হাত মুষ্টি পাকিয়ে, চোখের পলকে একটা বুকে আর একটা পেটে ঘুষি দেয় সিনথিয়া। পেটে হাত রেখে কাচির মতো বাঁকা হয়ে যায় রাফি। বাম হাতের ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে সিনথিয়া। মাটিতে লুটিয়ে পড়ে রাফি। হঠাৎ করে পড়া আঘাতে জ্ঞান হারায় রাফি। রুমে রাখা ছোট টাওয়ালটা রাফির মুখে গুজে দেয় সিনথিয়া। রাফসানের খুলে রাখা শার্টে শক্ত করে পিঠ মোড়া করে বাঁধে রাফির হাত। তারপর দরজা চাপিয়ে বেরিয়ে যায়। সরু রাস্তার এপাশে ওপাশে দরজায় কান পাতে সিনথিয়া। সরু রাস্তা জুড়ে আলো সুইচ চেপে বন্ধ করে। সব দরজায় কড়া নাড়া সম্ভব না, তাহলে ধরা পড়ে যাবে। সিনথিয়া প্রতিটা দরজায় কান পেতে থাকে। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। লম্বা সরু জায়গায় পায়চারি করে, দরজায় কান লাগিয়ে থাকে, কিন্তু আশাহত হয় সিনথিয়া। হয়তো অন্য কোথাও রেখেছে ইরফাতকে। এত পাশাপাশি অবশ্যই রাখবে না। মন খারাপ হয় সিনথিয়ার। চুপচাপ নিজের রুমের দিকে পা বাড়ায়। ঠিক তখনই পাশের রুম থেকে পরিচিত স্বর শুনতে পায়। সিনথিয়ার ভেতরটা হু হু করে ওঠে। কেমন যেন সিক্ত হয়ে ওঠে ভেতরটা। ঠান্ডা অনুভূত পায় হৃদয়। হাতের তালু আর পায়ের তলা শিরশির করে ওঠে। সিনথিয়া দরজায় কান পাতে। সব ভুল হতে পারে, গলার স্বর চিনতে কোনো ভুল হয়নি তার। সিনথিয়া টোকা দেয় দরজায়, তারপর অপেক্ষা করে। রাফসান আশেপাশ পর্যবেক্ষণ করছে। কেবিনের দায়িত্বে আছে রাফি, বাকিরা বাইরে বসে আছে। এখান থেকে বের হওয়ার রাস্তা নেই। চাইলেও এখান থেকে সহজে বের হতে পারবে না কেউ। সিনথিয়ার হৃদয়ের হৃদস্পন্দন বাড়ছে, শব্দ গাঢ় হচ্ছে। ওইদিকে কেউ দরজা খুলছে না। সিনথিয়া আবারও শব্দ করে ঠক ঠক করে, কিন্তু না, কেউ দরজা খুলছে না। বাইরের দিকে তাকায় সিনথিয়া, কেউ আসছে কিনা। এদিকে ভয়, অন্যদিকে প্রিয় মানুষের সাথে কথা বলার উচ্ছ্বাস। সব মিলিয়ে বুকের মধ্যে তোড়পাড়। সিনথিয়া আবারও শব্দ করে। জাবির শুয়ে পড়েছে। ইরফাদ খেয়াল করছে আওয়াজটা। জাবির বলে, স্যার, কেউ আসবে মনে হয়। শব্দ শুনছেন? হুম, আসবে তো আসুক, গাধা নাকি, ঠকঠক কেন করবে। এর মধ্যে আরেকবার শব্দ হয়। ইরফাদ উঠে বসে, দরজার দিকে তাকায়। জাবির বিরক্ত হয়, তারপর বলে, আরে গাধার দল,
দরজা ঠক ঠক করে লাভ আছে? দরজা তো বাইরে থেকে লক করা। ইরফাদ উঠে দাঁড়ায়। জাবির তড়িঘড়ি করে বলে, কোথায় যাচ্ছেন স্যার? ইরফাদের ওষ্ঠের মধ্যে আঙ্গুল চেপে ইঙ্গিত দেয়, চুপ। জাবির স্ট্যাচুর মতো বসে থাকে। ইরফাদ দরজার কাছে যায়, দরজায় কান পাতে, তারপর একটা শব্দ উচ্চারণ করে, সিনথি। অপর পাশের গলার স্বরে নিজের নাম শুনে নিজেরই বরফের মতো জমে যায়। বরফ ঠান্ডা অনুভূতিতে হৃদয়ের বিট মিস হয়, শ্বাস বন্ধ হয় মিলি সেকেন্ডের জন্য। শরীরের সমস্ত শক্তি যেন ওই বরফ সিক্ত গলায় স্বর চুষে নেয়। নিস্তেজ হয়ে আসে পায়ের তলা। দরজা ঘেঁষে শরীর ছেড়ে দেয় সিনথিয়া। এপাশে জাবির লাফ দিয়ে দাঁড়ায় বিছানার ওপর। ঠক ঠক শব্দেই মানুষটা বুঝে নিল দরজার ওপারে কে। বিস্ময়ে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে জাবির। ওপাশ থেকে ভেসে আসে রিনরিনে মিষ্টি গলা, স্যার, আমি। অপর পাশের মানুষটার গলা শুনে জাবির বিস্ময়ে বলে ফেলে, কিভাবে বুঝলেন স্যার? ও মাই গড! আরে গাধা, ওদের কেউ হলে তো দরজা খুলেই ভেতরে চলে আসতো। শব্দ করছে, তার মানে অবশ্যই অন্য কেউ। তাই বলে যে সিনথিয়া ইবনাই হবে? ও ছাড়া এমন কাজ করার মতো আর কেউ নেই। জাবির বসে পড়ে ধপাস করে, মুখ দিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, ও, আমি ভাবলাম কি না কি। দূর। ইরফান দরজার দিকে ঝুঁকে যায়, তারপর বলে, আর ইউ ওকে? সিনথিয়ার মুখে কথা আসে না, গলায় দলা পাকিয়ে আসে বুকের অনুভূতিগুলো। এইভাবে তাকে কেউ বোঝেনি, কেউ না। সিনথিয়া জড়ানো গলায় বলে, আপনি ঠিক আছেন? আই এম ওকে। রাতে খেয়েছেন? যদিও খাওয়া হয়নি, খাবার দিলে না খাওয়া হবে, তাই না? ইরফাদ কথা এড়িয়ে যায়, বলে, তুমি খেয়েছো? আগে আমার প্রশ্নের উত্তর দিন। ইরফাদ বলে, জাবির বলে, কখন খেলেন স্যার? আমাকে একটু দিলেন না? ইরফাদের চোখ পাকায়। সিনথিয়া বুঝে নেয় বাকিটা, তারপর বলে, খেতেও দেয়নি? ভাবতেই খারাপ লাগে সিনথিয়ার, তার জন্য কত কষ্ট পেতে হচ্ছে ইরফাদকে। সিনথিয়া জড়ানো ভাঙা গলায় বলে, সরি স্যার ফর এভরিথিং। হোয়াই? আমার জন্য আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে? আসলে মুগ্ধ। ডোন্ট প্যানিক সিনথি, আই নো তোমার আর এক্সপ্লেন করতে হবে না। তবুও। কিচ্ছু না সিনথি, এভরিথিং উইল বি ফাইন। এখন বলো, তুমি কি করে এখানে আসলে? রুমে বন্দি ছিলাম, আমার পায়ে তো শিকল দেওয়া, যদিও অনেকটা লম্বা। রাফি ঢুকেছিল রুমে, ওকে মেরে সেন্সলেস করে ফেলে আসছি। হেই, কি বলো? জাবির এইবার খিক খিক করে হাসে। ইরফাত চোখ পাকায়, তবুও থামে না, তারপর বলে, এই মেয়ে দুনিয়া ভেঙে চুরে আপনার কাছে আসবে। রাবনে বানা দে জুড়ি। থামবেন? সিনথিয়া শুনতে পায় কথাটা, নিজের শরীরের ভার রাখতে না পেরে দরজা ঘেঁষে বসে। তারপর সিনথিয়া বলে, স্যার, একটা রিকোয়েস্ট করব? অফকোর্স। আমার কোনো এক্সপ্লেনেশন নেই, আর আমার কোনো এক্সপেকটেশনও নেই। যদি দরজা ঘেঁষে একটু বসতেন। দাঁড়িয়ে থাকতে পারছি না আমি, না মানে কথা শুনতে পাচ্ছি না। জাবির আবারও মৃদু হাসে। ইরফাদের চোখাচোখি হয়। কাজের বাইরে ইরফাদ অনেকটাই বন্ধু সুলভ। সেম এজ হলেও জাবির ইরফাদকে যথেষ্ট সম্মান করে, আবার মাঝে মধ্যে রসিকতাও করে। সেই জায়গা থেকে আবারও হাসে। তারপর জাবির বলে, স্যার, মনে করুন আমি নেই, মানে এখানে আপনি আর সিনথিয়া ইবনা ছাড়া আর কেউ নেই, সময় নিন। ইরফাদের চোখ ফিরিয়ে নেয়, সিনথিয়াকে বলে, রুমে যাও। এখানে বসে থাকতে হবে কেন এত কষ্ট করে? সিনথিয়া কথা বলে না, তার বলার আর কিছুই নেই। এই মানুষটাকে সে রিকোয়েস্ট করতে পারে, তবে জোর করার অধিকার তো তার নেই। আর কোনো কথাও নেই, সে চুপচাপ বসে থাকে। জাবির বলে, বেশি কিছু তো আর চাইনি মেয়েটা, এত কষ্ট করে একজনকে সেন্স করে আসছেন মেয়েটা, আর একটু প্রাপ্য না? আমি লাইটটা অফ করে দিচ্ছি, মনে করুন রুমে কেউ নেই। ইরফাদ আবারও চোখ পাকায়, আর সেই চোখ রাঙিয়ে ওপর জাবির লাইটটা টুক করে বন্ধ করে দেয়। অপর পাশ থেকে সিনথিয়া গলা আবারও শোনা যায়, আরেকবার রিকোয়েস্ট করলে কি আপনি রেগে যাবেন? প্লিজ, একটা মিনিট। ইরফাদ অন্ধকার রুমে দাঁড়িয়ে আছে। অপর পাশের মেয়েটিকে আর কি বলবে সে, তবু বলে, যাও, এভাবে বসে থেকো না। খুব বেশি কিছু তো চাইনি, একটা মিনিট প্লিজ। সিনথি, যাও বলছি। বসতে হবে না, আমি এখানেই বসে থাকবো।
আপনি বিছানায় যান। আমি কিন্তু সত্যিই রেগে যাচ্ছি। সরি স্যার, চলে যাচ্ছি, রাগ করবেন না প্লিজ। এভাবেই চলে যায় কয়েকটা মিনিট। ঘরের বাইরে পিনপতন নীরবতা। তবে ইরফাত জানে সিনথি যায়নি। মিনিট 10 পর ইরফাত ডাকে, সিনথি। সিনথিয়া উত্তর নেয় না। ইরফাত বলে, আমি জানি তুমি যাওনি। সিনথিয়া সাড়া দেয়। ইরফাত বলে, জেদ করো না, রুমে যাও। সিনথিয়া আর কথা বলে না। ইরফাত আবারও দাঁড়িয়ে থাকে। অনেকটা সময় পর ফোর্স করে শ্বাস ছাড়ে। তারপর বলে, যাও। ওপাশ থেকে উত্তর আসে, আমি এভাবেই বসে থাকবো। ইরফাত আরেকবার দীর্ঘশ্বাস টানে, তারপর দরজা ঘেঁষে বসে। দরজার গায়ে লাগানো পিঠে মৃদু ধাক্কা দিয়ে পিঠে অনুভব করে সিনথিয়া। ঘন অন্ধকার যেন আলোয় আলোকিত হয়। পায়ের তলাটায় নতুন করে শিউরে ওঠে। ঘন শ্বাস হয়ে আসে। দরজায় মাথা ঠেকায় সিনথিয়া। তারপর পাশ ঘুরে বসে সিনথিয়া। দরজায় হাত বোলায়, যেন অপর পাশের মানুষটিকে স্পর্শ করার অনুভূতি। গলা জড়িয়ে আসে। সিক্ত হয়ে আসে হাতের তালু, যেন পৌষ মাসের শীতে সে বরফ হয়ে যাচ্ছে। জড়িয়ে আসা গলায় অস্পষ্ট স্বরে বলে, ধন্যবাদ স্যার। এইটুকু নিয়েই সারাটা জীবন বেঁচে থাকবো। ভালোবাসার অনুভূতি সত্যি সুন্দর। ভোরের আলো ফুটেছে। সারা রাত নিজ দায়িত্বে চারপাশের সবটা পর্যবেক্ষণ করেছে রাফসান। এক মুহূর্তের জন্যও অন্যের উপরে নির্ভর করেনি। সারা রাত নজর রেখেছে সমুদ্র পথে, কেউ পিছু নিয়েছে কিনা, কোনো রহস্যময় কিছু দেখা যায় কিনা। তবে কেবিনের সাইডটা সে সময় দিতে পারেনি। রাফির সাথে লাস্ট কথা হয়েছিল কেবিনে। এরপর থেকে ছাদে ছিল রাফসান। সারা রাত নির্ঘুমে কেটেছে। এখন একটু রেস্ট দরকার। নিচে যাওয়ার জন্য পেছন ফেরে রাফসান। রাফি এখনো শুয়ে আছে মেঝেতে। জানালা দিয়ে আসা ভোরের আলো চোখে মিটমিট করে। রাফি নিজেকে মেঝেতে দেখতে পায়। মাথা ব্যথায় টনটন করছে। সে এখানে কেন? মেঝেতে ঘুমিয়েছিল সে কেন? কিন্তু কেন? পরেক্ষণেই মনে পড়ে রাতের ঘটনা। ভেতরে ছোটখাটো একটা বোম ব্লাস্ট হয়। সিনথিয়া কি তাহলে পালিয়ে গেছে? সাথে সাথে উঠে বসে রাফি। এদিকে ওদিকে তাকায়। সিনথিয়া ঘরে নেই। ব্যথায় মাথা নাড়াতে কষ্ট হচ্ছে। তবে তার দায়িত্বে থাকা সিনথিয়া যদি সত্যি পালিয়ে যায়, তাহলে তার জীবন আর থাকবে না। এক সেকেন্ডে ঝড়ের গতিতে যেন উড়ে বাইরে আসে রাফি। দুই পাশে কেবিন, মাঝখানে লম্বা রাস্তা। মাঝামাঝি কেবিনের দরজা ঘেঁষে বসে আছে সিনথিয়া। হাঁপ ছাড়ে রাফি। সিনথিয়ার মাথাটা দরজায় ঠেকানো। অফ হোয়াইট কালারের গাউনটা মেঝেতে ছড়িয়ে আছে। লম্বা চুলের বেনুনিটা কোলে জমা হয়ে আছে। বন্ধ চোখে যেন পৃথিবীর সমস্ত মায়া ঢেলে দিয়েছে। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থেমে যায় রাফির। মেয়েটা এতটা মায়াবী, এত স্নিগ্ধ। সুন্দর সবাই হতে পারে, তবে মায়াবী হয় খুব কম মেয়ে। হঠাৎ করেই একটা চিন্তা ঢুকে যায়, সিনথিয়া এখনো কেন ঘুমাচ্ছে? এখানেই তো এসপি আর এসপির সহকর্মী রাখা হয়েছে। কি চলছে এসপির সাথে সিনথিয়ার? প্রেম কি হয়েই গেছে তাহলে? ঠিক ওই সময় রাফসান নামে। প্রথম পা ফেলেই অবাক হয়ে যায় রাফসান। সিনথিয়া ফ্লোরে কেন? এই প্রশ্ন নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় রাফসান। চোখাচোখি হয় রাফির। রাফির চোখে ভয় আর রাফসানের চোখে দেখা যায় রাগ। চোয়াল শক্ত হয়ে আসে রাফসানের। ক্রুদ্ধ গলায় বলে, ও এখানে কেন? চুপ করে থাকে রাফি। রাফসান কঠিন গলায় বলে, ও সারা রাত মেঝেতে এখানেই ছিল। রাফি মাথা নাড়ায়। রাফসান চেঁচিয়ে ওঠে, আর তুই কি করছিস সারা রাত? উচ্চ স্বর শুনেই ঘুম ছুটে যায় সিনথিয়ার। চোখ খুলেই দুজন মানুষকে মুখোমুখি দেখে সিনথিয়া। নিজের অবস্থান দেখে চিন্তা করে রাতে কখন ঘুমিয়েছিল সে। রাতের কথা মনে পড়ে। ইরফাত অনেকবার বলেছিল রুমে যেতে, সে যায়নি। তারপর কখন ঘুমিয়ে গেছে মনে নেই। ওপাশের মানুষটা কি তার সাড়া না পেয়ে পরবর্তীতে বিছানায় গিয়েছিল, ঘুমিয়েছিল, নাকি দরজার ওই পাশেই বসে আছে, চাইলেও সে দেখতে পারছে না। রাফির উত্তরের ভাবনা ছেদ ঘটে। ওপরের দিকে তাকায় সিনথিয়া। আপনার বোনকে জিজ্ঞাসা করুন। আপনার বোন আমাকে মেরে এখানে চলে আসছে। রাফসান সিনথিয়ার দিকে তাকায়। বড় বড় গোল গোল চোখে রাফসান চোখ রাখে। গম্ভীর গলায় বলে, সত্যি? সিনথিয়া চোখ সরায়। রাফসান বুঝে নেয় সব। রাফিকে কিছু বলে লাভ নেই। রাফসান জানে তার বোনের কথা। তবে বোন যে দুনিয়ার সব ভেঙে চুরে ইরফাদের কাছে ছুটে আসতে পারে, ইরফাদের জন্য এত লড়াই করতে পারে,
এটা তো জানা ছিল না। এত কিছু বলার পরও সিনথিয়ার মনের কোণের কোনো পরিবর্তন নেই। ইরফাদ এই কয়েকটা দিনে কি এমন জাদু করলো, এখন তার বোন তাকেই বিশ্বাস করলো না? আগে তো সবই শুনতো বাচ্চাদের মতো। তাহলে কি দুজনের মধ্যে কোনো কিছু আছে যেটা সিনথিয়া বলতে চাচ্ছে না? রাফসান সিনথিয়ার সামনে বসে, ধীর গলায় বলে, সত্যি করে বল, এসপি তোকে ভালোবাসে? সিনথিয়া মুখটা গম্ভীর করে, চোখ দুটো নামানো। হাজারো হোক, বড় ভাই তো রাফসান। নির্লজ্জতার পরিচয় বারবার বড় ভাইয়ের কাছে দেওয়া যায় না। সিনথিয়া কথা বলে না। রাফসান আবারও বলে, কি বলি, শুনিসনি? সিনথিয়া নীরবে দুই দিকে মাথা নাড়ায়, যার অর্থ না। রাফসান নরম দৃষ্টিতে একবার রাফির দিকে তাকায়, তারপর আবারও সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, চল এখান থেকে। সিনথিয়ার হেলদোল নেই কোনো, যেন শুনতেই পাচ্ছে না। রাফসান আবারও বলে, এত কিছু এসপির এঙ্গেজড, সব কিছু শুনেও তোর একতরফা কিসের ভালোবাসা? হি ইজ এ মার্ডারার, ড্যামেড। ও নামেই শুধু এসপি। তুই তোর ভাইকে বিলিভ করিস না? ও আমাদের বাবার খুনি। আমাদের সুন্দর একটা পরিবার ছিল। আওয়ার ফ্যামিলি ওয়াজ দিটস ফর হিম, অনলি ফর হিম। তিনি খুনি হলে তুমিও তো খুনি ভাইয়া। তিনি অনেক অপরাধীকে হয়তো শাস্তি দিয়েছেন, হয়তো মেরেছেন, এটা তার প্রফেশন। কিন্তু তুমি তো একজনের হৃদয় চুরি করে চলে এসেছো। তুই কি বাবাকে অপরাধী বলছিস? অবশ্যই না। তবে ঘটনা তো এখনো একপাক্ষিক। আমাকে আমার পালিত বাবা বলেছেন, ওই সময় ক্যাসিনো সম্রাট শব্দটা শাহজাহানের নামের আগে যুক্ত হয়েছিল। এটার অবশ্যই কোনো কারণ আছে। কিছু ঘটে থাকলে তো কিছু রটে। একপাক্ষিক কথা শুনে এমন ম্যানুপুলেট হতে পারি না। দাঁড়িয়ে থাকা রাফির সাথে সাথে উত্তর দেয়, তাহলে একপাক্ষিক দেখা ঘটনায় আমাকে কেন শাস্তি দিচ্ছ? কেন আমাকে মানাতে পারছো না? শ্যাট আপ। তুমি লুকিয়ে বিয়ে করেছো, আমার মন ভেঙেছো, বিশ্বাস ভেঙেছো। মন ভাঙার আবার একপাক্ষিক আর উভয় পাক্ষিক কিছুই হয় নাকি? আমি বাধ্য হয়ে করেছি বলছি তো, না হলে বাবা পরের মাসেই ইনস্টলমেন্ট দিত না। এত বাহানা করো না রাফি। তুমি চাইলে আমাকে জানাতে পারতে, দুজন মিলে সলিউশন খোঁজা যেত। এটা তো কল্পনা না, টাকার প্রবলেম। সরি টু সে, মনে হয় কখনো আমার থেকে টাকা নাওনি তুমি। আমি তোমাকে কখনো হেল্প করিনি। আসলে কি জানো, ভেতরের খবরটা আমাকে তুমি বলছো না। তুমি চেয়েছিলে সাপও মরে লাঠিও না ভাঙে। ওইদিকে সুন্দরী একটা বউ পেলাম, বাবার সম্পত্তি উদ্ধার হলো, আবার সেই নিউজটা হাইড রেখে গার্লফ্রেন্ডকেও পেলাম। তুমি তো এত কঠিন ছিলে না। তাহলে ভাবো কি পরিমাণ আঘাত তুমি দিয়েছো। এখন আমি সব আবেগ বিবেক দিয়ে ভাবা শিখেছি। তাহলে কি এখন তোমাকে বিয়ে করতে চাইতাম সিনথি? সিনথি বলবে, ওই মুখে না। সিনথি বলবে না আমাকে ওই মুখে। মানুষের ভেতরে কি চলে তা যদি বুঝতে পারা যেত, তাহলে ভুল মানুষকে বিশ্বাস করে এত হৃদয় ভাঙা গল্প, এত দীর্ঘশ্বাসের গল্প তৈরি হতো না। আমি এত কিছু বুঝি না। আমি শুধু এই রুলস মানি। যে একবার হৃদয় ভাঙতে পারে সে কখনোই ভালোবাসতে পারে না। জীবন খুব মূল্যবান। ভুল জায়গা থেকে মুভ অন করা, নিজেকে যত দ্রুত সম্ভব রিকভার করে ভালো থাকার চেষ্টা করে যাওয়াটাই জীবন। তাই আমার জীবনে প্রতারক চরিত্রহীনদের এক বিন্দু জায়গা নেই। তাহলে তুমি কি ভাবছো এসপি চরিত্রবান? তাকে বিশ্বাস করার কারণ? আমি বিশ্বাস করি একজন হৃদয় ভাঙা মানুষ কখনো অন্যের হৃদয় ভাঙতে পারে না, কারণ সে জানে হৃদয় ভাঙা কতটা কষ্টকর। রাফি ক্ষেপে যায়, রাফসানের দিকে এগিয়ে আসে, সিনথিয়ার দিকে আঙ্গুল তুলে বলে, দেখেছেন বড় ভাই, তলে তলে এরা কত দূর গেছে। আপনি কি মনে করেন ওদের সম্পর্ক খুবই নর্মাল? কতটা ক্লোজ হলে একে অপরের হৃদয়ের খবর রাখে? রাফসান সিনথির দিকে তাকিয়ে বলে, তুই ডেসপারেট হয়ে যাচ্ছিস ছোট পাখি। আপন মানুষকে তুই বিশ্বাস করছিস না, আমার কথা শুনছিস না। আমি ভাই হয়ে কি তোর খারাপ চাইবো? সিনথি হাসে, তারপর বলে, ভালোবাসা, আদর, স্নেহ মানে কি জানো? ভালো চাওয়ার মানে কি জানো ভাইয়া? আমার হৃদয় ভাঙার গল্প তোমাকে বলেছিলাম, তুমি সেই গল্পকে টেনে ভয়ঙ্কর রূপ দিয়েছো। আমি সেদিন একটা বিশ্বস্ত শেল্টার খুঁজেছিলাম, আর ছোট বোন হিসেবে তোমার কাছে দুঃখগুলো বলেছিলাম। সেই তুমি কি করলে? আমাকে আরো দুঃখ দিলে। এখন বলছো খারাপ চাও না। কোন ভালোটা চাও আমার বলো তো? আমি একটা ন্যায় বিচার পাওয়ার জন্য এমন করেছি, আর কিচ্ছু না।
হারানো পরিবার ফিরে পেতে করেছি। বাবা বেঁচে আছে নাকি আমাদের রেখে চলে গেছে, এসব প্রশ্ন আমাকে শান্তি দেয় না, ঘুমাতে পারি না। তাই করেছি। তুই ছাড়া আমাকে কে নিঃস্বার্থভাবে হেল্প করবে বল? আসলে কি জানো, যতই তোমাদের নিয়ে রিসার্চ করি হিসাব মেলে না। পরিবার বিচ্ছিন্ন হওয়ার কষ্ট যদি পেয়েই থাকো, সেই দায় কি ইভা নামের মেয়েটির ছিল ভাইয়া? অজানা নামটা সিনথিয়ার মুখে শুনে অবাক হয় রাফসান। ভ্রু যুগলের মাঝে ভাঁজ পড়ে কয়েকটা, কপাল কুঁচকে আসে। ইভাকে তুই চিনিস? আমি সব জানি ভাইয়া। এসপি এসবও বলেছে? স্ট্রেঞ্জ। সিনথিয়া দেখে বাঁকা হাসে, তারপর বলে, ফ্যামিলি বিচ্ছিন্ন হওয়ার কষ্ট যদি তোমার হৃদয় থেকে থাকে, তোমার শত্রুতা সিনহার সাথে, তার বাবার সাথে, ওই মেয়েটার সাথে কি মেনে নিলাম। প্রতিশোধের নেশায় ওই মেয়েটাকে তুমি যা খুশি তাই করেছ, কিন্তু তোমার বাচ্চাটাকে কেন এমন জীবন দিলে? ফ্যামিলি বিচ্ছিন্ন হওয়াই যদি তোমার ভেতরে এতটাই কষ্ট থাকে, তুমি নিজের হাতে তোমার পরিবার কেন ভাঙলে? ওই বাচ্চাটার কি দোষ? তুমি বেঁচে থাকতে বাচ্চাটা বাবাহীন। ওই বাচ্চা যখন বলে সবার বাবা আছে, আমার বাবা নেই কেন, তার মা তাকে প্রতিনিয়ত কি বলে সামলায়, কি উত্তর দেয়? যে একটা বাচ্চার সাথে এমন অবিচার করতে পারে, সে কি আসলেই নর্মাল অবস্থায় আছে? যে নিজের বাচ্চাকে এমন সিচুয়েশনে ফেলে, সে আদৌ মানুষ নাকি অমানুষ? ভাই, ভাই বলে কাপুরুষ শব্দটা টানলাম না, তবে বেশি বাড়াবাড়ি করলে এটাও বলবো। সিনথিয়ার মুখের শেষ কথাটা শুনে রাফসান রুষ্ট হয়ে যায়। রাগে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে রাখে, তারপর ক্রুদ্ধ গলায় বলে, লিমিট ক্রস করিস না। আমি আমার লিমিটের মধ্যেই আছি, সজ্ঞানে আছি, সুস্থভাবেই আছি। তোমরা ঠিক নেই। তুমি প্রতিশোধের নেশায় আরেকজনের বুকে ছুরি চালিয়ে এসেছো। ইরফাদ ছাড় যে তোমাকে এখনো শুট করেনি, এই অনেক। রাফসান চেঁচিয়ে ওঠে, সিনথি, চিৎকার করো না ভাইয়া। চিৎকার করেই সত্য মিথ্যা হয়ে যায় না। তোমরা যদি ভেবেছো ভাই বলে আমি তোমার পক্ষে চলে এসেছি, প্রতিশোধের নেশা তোমাকে সাইকো করে দিয়েছে। বোন তো আমি, ভালোবাসতে আমি জানি। তাই দুই ভাইকে রক্ষা করতে এসপি স্যারের সাথে আমিও যুদ্ধে নেমেছি। রাফসান চোখ রাঙায়, ক্রুদ্ধ গলায় বলে, সিনথি। রাফি রাফসানের তালে তাল মেলায়, তারপর আরেকটু আগুনে ঘি ঢেলে রাফসানকে জ্বালায়। দেখেছেন অবস্থা? এসপি তো পুরাই ব্রেন ওয়াশ করে দিয়েছে, ও কারোর কথাই শুনছে না। রাফসান উঠে দাঁড়ায়, সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, অনেক হয়েছে, চল রুমে চল। সিনথিয়া হাঁটু ভাঁজে, হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। রাফসান তাড়া দেয়, ওঠ। সিনথিয়া ওঠে না। দেওয়ালের ওপাশের মানুষটা কি কিছুই শুনছে না? উত্তাল সমুদ্র, বাইরে শাসা বাতাসের শব্দ, তেড়ে আসা ঢেউয়ের গর্জন, গমগমে অবস্থা। তাই বলে কি কোনো কথাই রুমের ভেতরে যাচ্ছে না? সিনথিয়ার মন খারাপ হয়, সে এখান থেকে যেতে চায় না। রাফসানা হাত ধরে, সিনথিয়ার টান দিয়ে নিজের হাত ছাটিয়ে নেয়। রাফসান রেগে যায়, তবু সিনথিয়া কথা শোনে না। ঠিক তখনই রাফি বলে, ভাই, আমার একটা কথা আছে। আপনার কথাই ওঠবস করছি। দীর্ঘ এই যাত্রায় যখন যে প্রয়োজনে পড়েছে সব করেছি। সিনথিয়ার অবস্থা দেখুন, ও পুরাই অপোজিটে। এইভাবে থাকলে ও যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে বসবে। এসপি সেইভাবে আগেই ব্রেন ওয়াশ করে রেখেছে। আমার শর্ত ছিল, সিনথিয়াকে বিয়ে করতে চাই। আপনি আজ রাতেই বিয়ের ব্যবস্থা করুন। রাফির বলা কথা শুনে মেঝেতে নিবদ্ধ থাকা চক্ষু সাথে সাথে ওপরে উঠে যায়। একবার রাফসানের দিকে তো একবার রাফির দিকে তাকায় সিনথিয়া। রাফসানের মতামত বোঝার চেষ্টা করে, মনটা ভেতর থেকে কু ডাক দেয়। দুই ভাইকে রক্ষা করতে গিয়ে তাকেই না বলি হতে হয় এখন। ইরফাতকে সে পাক বা না পাক, তাতে তার দুঃখ নেই, তবে রাফিকে সে কিছুতেই মানাতে পারবে না। রাফসানের মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না। স্বার্থ সিদ্ধির জন্য তাকে কি রাফি হাতে তুলে দিবে এখন? একজন সাইকো, যে বউ বাচ্চার কথা ভাবেনি, যার হৃদয় নেই, সে কি বোন চিন্তা করবে? চিন্তা গলায় শুকিয়ে আসে। এই এমন একটা জায়গায় সে বন্দী, এসপি নিজেও বন্দী। রাফসান যদি রাজি থাকে, তাহলে নিজেকে কি করে রক্ষা করবে সে? আচ্ছা, সিনেমার মতো যদি তাকে ফোর্স করে? এসপিকে সে ভালোবাসে, রাফসান রাফি দুজনেই জানে। এসপি তো তার হৃদয়ের ব্যাকুলতা, রাফসানের মুগ্ধতার ক্ষতি করতে চেয়েও সকল শক্তি কেড়ে নিয়েছে। এখন যদি ইরফাতকে মারতে চেয়ে রাফিকে বিয়ে করতে বলে? বুকের মধ্যে ভয় লাগলো, ভয়গুলো কুয়াশার মতো ধোঁয়া ছাড়ে।
হাত পায়ের তালুতে শক্তি ফুরিয়ে আসার আভাস দেয়। এত দুর্বল কেন লাগছে? সিনথিয়া দরজায় মাথা ঠেকায়। রুমে বিছানায় বসে আছে জাবির। মেঝেতে দরজায় মাথা ঠেকিয়ে বসে আছে ইরফাদ। এক হাঁটুর ভাঁজে অপর হাত ঠেকিয়ে আছে ইরফাদ। সব কথাই শুনতে পাচ্ছে। জাবির ইশারা করছে বারবার, স্যার এখন কিছু বলুন। ইরফাদ হাঁটুর ভাঁজ থেকে হাতটা উঠিয়ে আঙ্গুল ছোঁয়ায় ওষ্ঠের মাঝখানে, যার অর্থ এখন না। সিনথিয়া প্রতিবাদী মনটা ক্রমশ দুর্বল হয়ে যায়। কি হবে এরপর? সত্যি সে এই বিপদের কথা জানতো না, ভাবেওনি। সে তো নিজের ভাই আছে বলে আরো সাহস পাচ্ছিল। কিন্তু রাফসান কি আদৌ ভাইয়ের দায়িত্ব পালন করবে? রাফসান আবার বলে, সিনথিয়া উঠে আয় বলছি। সিনথিয়া ভয় পেয়ে যায়। কেন যেন উঠতে ইচ্ছে করছে না। রুমে বন্দি রেখে যদি রাফির সাথে বিয়ে দিতে চায়, যদি ব্ল্যাকমেল করে, যদি বলে বিয়ে না করলে এসপিকে মেরে ফেলবে, তখন কি করবে সে? সিনথিয়া ওঠে না। রাফি বলে, ভাই ওর যে অবস্থা, আমি আর রিস্ক নিতে চাই না। আমাকে আপনার দরকার কি না? আপনার এই কাজ যতদিন আছে আমি আপনার গোলাম হয়ে থাকবো। শুধু আজ বিয়েটা দিয়ে দিন। রাফসান কোনো কথা বলে না। নীরবে সিনথিয়ার হাত ধরে আবার। সিনথিয়া ছাড়ানোর চেষ্টা করে। আসনির সংকেত যেন ঘন্টা বাজিয়ে যায়। সিনথিয়ার ভয় লাগে। সামনের দুটো মানুষকে অসহনীয় লাগছে তার। সিনথিয়া কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া একটা প্রতারকের হাতে তুমি আমাকে তুলে দিবে? রাফসান নীরব, চোখ মুখ শক্ত, শক্ত চোয়াল গালে ফুটে উঠেছে। সিনথিয়া ওঠে না। ভীষণ ভয় লাগছে, যেন উঠলেই সব শেষ। মনটা চাচ্ছে দরজায় কড়া নাড়তে, আর গলা ফাটিয়ে বলতে, স্যার আপনি কি আমাকে সেভ করবেন না? আপনি কি শুনতে পাচ্ছেন না? একটা নিরাপদ জায়গায় আমার ভীষণ দরকার, ভীষণ। আমি ভয় পাচ্ছি খুব। আপনাকে হারানোর ভয় পাচ্ছি, নিজেকে হারানোর ভয় পাচ্ছি। শুনতে পাচ্ছেন? ঠিক তখনই দরজায় মৃদু ধাক্কা লাগে, যেন তার পিঠ ঘেঁষে একটা পিঠ ভরসা হয়ে ঠেকলো। কেউ যেন পিঠে পিঠ আর মাথায় মাথা ঠেকিয়ে বলছে, ভয় পাচ্ছ কেন পাগলি? আমি আছি তো। মনের গহীনে চিৎকার দিয়ে বলা কথাগুলো কি সত্যি ইরফাদের মন পর্যন্ত পৌঁছালো? তাই যদি না হয়, কেন মনে হচ্ছে ওপাশে কেউ তাকে ঘেঁষে বসলো, তাকে ভরসা দিল? সত্যি কি ইরফাদ তাকে শেল্টার দিচ্ছে? সিনথিয়া মন ব্যাকুল করে নেয়। খুব করে জানতে ইচ্ছে করে, একবার বলতে, আপনি কি সত্যি ভরসা দিচ্ছেন স্যার? ঠিক তখনই দরজায় আরেকটু জোরে পিঠ লাগে। পরপর আরো একবার লাগে। সিনথিয়া এইবার নিশ্চিত হয়ে যায়, তার মানে ইরফাদ আছে। মেঘের মতো কালো হয়ে আসা মুখটা হঠাৎ করে আলো ঝলমল করে ওঠে। চোখ বন্ধ করে ওঠে সিনথিয়া। স্বস্তির একটা শ্বাস টানে। সেই শ্বাসে যেন মিশে যায় ঝরা বকুলের গন্ধ আর শীতল বাতাস। আহ, ভালোবাসা সত্যিই সুন্দর। কিছুদিন পর রাফসান দাঁড়িয়ে আছে কেবিনে, কানে ফোন। অজ্ঞাত ব্যক্তির সাথে চলছে কথোপকথন। জি স্যার, কোনো প্রবলেম হয়নি স্যার। এসপি এখনো নীরব। ওটাই তো ভয়, নীরবতা ঝড়ের লক্ষণ। টেনশন করবেন না স্যার, এদিকে সব ঠিকঠাকই আছে। বাংলাদেশ ক্রিকেট টিম সেমিফাইনালে ডাউন। আর ফাইনাল খেলা শেষ না হওয়া অবধি এসপির মাইন্ড শুধু রাফসানের দিকেই থাকবে। সে আঁচও করতে পারবে না কি হচ্ছে। ওইদিকে সব ব্যবস্থা করা আছে, আপনি শুধু বাকিটা দেখবেন। এখানে সব নর্মাল। এসপির মাইন্ড ডাইভার্ট কেসের দিকে। পুলিশ ডিপার্টমেন্টের মাইন্ড ডাইভার্ট এসপিকে ফাইন্ড আউট করার দিকে। দেশের মানুষ, প্রেস, মিডিয়া ঠান্ডা। এসপি মিশনে গেছে এই জেনে। এমন নীরব পরিবেশেই তো প্রয়োজন ছিল। অনেক দিন পর শান্তি লাগছে। এই জন্যই তো এত ড্রামা। সকল কনসার্টে অ্যাপসের প্রমোশন হয়ে গেছে। গত কয়েকদিন হলো অনলাইন প্রমোশন প্রায় শেষ। ক্রিকেটারদের বউ বাচ্চা জিম্মি সব হাতের মুঠোয়। খেলা তো হবে এখন আমাদের রুলসে। একবার জিততে পারলেই দেশের ক্রিকেটের সুনাম নষ্ট, আর আমাদের হবে টাকা। টাকাই তো জীবন সব স্যার। হোয়াট এভার রাফসান, আমরা সাকসেস হলেই তো দেশের ক্রাইম বাড়বে। টাকা পয়সা হারালে কি আর মাথা ঠিক থাকে? এসপিকে ছাড়লে আমাকে ঠিকই খুঁজে বের করবে। এত সহজে কি আর এসপিকে ছাড়বো? বাংলাদেশের খেলা শেষ হলেই ওর সাথে আমার খেলা তো বাকি, অনেক হিসেব বাকি। রাফি বন্ধ চোখে সিনথিয়ার মুখটা বারবার ভেসে ওঠে। এইখানে এসপি স্বয়ং উপস্থিত। সিনথিয়াও বিগড়ে আছে, যে কোনো সময় হাত ছাড়া হতে পারে। তার আগে কোনো একটা ব্যবস্থা করতে হবে।
হারানোর পর আর কোনোভাবেই নিজের করে পাওয়া যাবে না। তাই যে করেই হোক আজকের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হবে। আর আজকে মানে আজকেই ভেবেই রাফসানের কেবিনে যায় রাফি। তারপর বলে, আমি আজকে বিয়ে করতে চাই। রাফসান পিছু ফেরে রাফির দিকে তাকায়, তারপর বলে, না করলো কে? কর, বিয়ের ব্যবস্থা করুন। এই অজানা দেশে আপনি ব্যবস্থা না করে দিলে কিভাবে করব? যা, মেয়ে খুঁজে বের কর। যারে চাস আমি সুপারিশ করব। যাকে চাই মানে? আমি সিনথিয়াকে বিয়ে করব, এটাই তো শর্ত। ও বাদ দিয়ে যাকে খুশি বিয়ে কর, যত টাকা লাগে দিব, যা। ভাই, আপনি কিন্তু এখন মত পাল্টাচ্ছেন। সিনথিয়ার জন্য আমি আপনার সব কাজ করেছি, সব। তো সিনথিয়াকে বিয়ে করতে চাই? বোন আমার অত সস্তা যার তার সাথে বোন বিয়ে দিব? কথা তো এমন ছিল না। আমি কি কথা দিয়েছিলাম তোর সাথে বোন বিয়ে দিব? আর যদি দিয়েও থাকি, সেই কথার দাম আছে? বোনকে একটু কাজে লাগিয়েছি, কষ্ট দিয়েছি, দ্যাটস মিন এই না যে বোন যার তার হাতে তুলে দেব। ও আমার কাছেই থাকবে। রেগে যায় রাফি, ক্রুদ্ধ গলায় বলে, কথা তো এমন ছিল না। আপনি যা বলেছেন শুনেছি। এই অ্যাপসগুলো ইজি করে আমি আপনাকে তৈরি করে দিয়েছি, এমনকি এজেন্ট নেওয়ার ব্যবস্থাও করেছি। এখন আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। ওয়েট ওয়েট, তুই কি মনে করিস আমি বোকা? তোকে স্টাডি না করে তোকে প্যাসে ফেলেছি? আরে সিনথিয়া যেদিন বলেছে তোর কথা, 2 দিনের মধ্যে তোর অল ডিটেলস নিয়েছি। তুই তো আগেই গেমিং অ্যাপস সেল করেছিস, এই জন্য তোকে তোর জব থেকে বাদ দিয়েছিল। তারপর কিসে কিসে ধরা খেয়ে মোটা অঙ্কের ঋণ হয়েছিস। আমি ঋণ থেকে মুক্তির জন্য টাকা দিব, অ্যাপস ক্রিয়েট করার জন্যেও মোটা অঙ্কের টাকা দিব। আগেও সেল করেছিস, এখনো করবি, হিসেব বরাবর। বোন দিব একবারও বলেছি? রাফি বাঁকা হাসে, তারপর বলে, অ্যাপস যখন বানাতে পেরেছি ধ্বংস করতে পারবো? এই অ্যাপস অল বাংলাদেশে ছড়িয়ে গেছে এই মুহূর্তে। আপনি ভাবুন কি করবেন, বোন দিবেন নাকি? রাফসান তেড়ে আসে, কলার চেপে ধরে রাফির, তারপর চেতি বলে, স্কাউন্ডেল! আমি নই, আপনি। সারাদিন টাইম দিলাম, বোনকে সুন্দর করে সাজাবেন, যেন চোখ না ফেরানো যায়। বিয়ে আজই করব, আসছি।